আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সেনাবাহিনী বা বলতে পারেন সশস্ত্র বাহিনীকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজকে কিছু কথা বলেছেন। এই কথাগুলো আমরা একটু আলোচনা করব, বিশ্লেষণ করব এবং আমরা গত প্রায় ১.৫ বছরের সেনাবাহিনী, জনগণ এবং এই গণ আন্দোলন, এই বিষয়গুলো নিয়ে একটু ছোট করে কথা বলবো। সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আজকে ১৯ নভেম্বর বুধবার তিনি মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে গ্রাজুয়েশনে এই কথাগুলো তিনি বলেছেন। প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন, তিনি এই কথাগুলো বলেছেন। এখন সশস্ত্র বাহিনী মানুষের পক্ষে থাকায় বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা জানি যে আমাদের 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সরকার পতন হয়েছে, এর পেছনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ এক কথায় যৌথ বাহিনীর এক ধরনের আন্দোলনকারীদের সঙ্গে ঐক্যমত্য তৈরি হয়েছিল, সমঝোতা হয়েছিল, তারা তাদের হয়ে কাজ করেছিলেন বলে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। এটি নিয়ে এতকাল আমরা বলেছি, অনেক সাংবাদিক বলেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন, দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এটি নিয়ে কথা হয়েছে, সংবাদ হয়েছে, কিন্তু সবাই এটিকে উপেক্ষা করেছেন, তীব্র ভাষায় সমালোচনা করেছেন এবং গণ আন্দোলনকে খাটো করার জন্য অভিযোগ করেছেন যিনি বা যারা এই ধরনের কথা বলেছেন তাদেরকে। এরকম কথা আমিও শুনেছি। কিন্তু আজকে যখন প্রধান উপদেষ্টা ইউনূস এই কথাটি বলছেন, তখন আশা করি 24-এর আন্দোলনকারীরা, জুলাইয়ের যোদ্ধারা আর এটি নিয়ে মন খারাপ করবে না। ইউনূস বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুঝতে পেরেছে সে যে কোনো কিছু করার জন্য স্বাধীন, কিন্তু একজন সশস্ত্র বাহিনীর সদস্য চাইলেই সবকিছু করতে পারে না। কথাটি সত্য, আবার সত্য নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুঝতে পেরেছে সে যে কোনো কিছু করার জন্য স্বাধীন। আসলেই স্বাধীন কিনা? 17 নভেম্বর দেখলাম ধানমন্ডির 32 নম্বরের বাড়ি গুড়িয়ে খেলার মাঠ করতে চাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন চিন্তা থেকে, সেটি কিন্তু করতে পারলো না। সেখানে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা বাধা হয়ে দাঁড়ালো। তার মানে এরা তো নিজের ইচ্ছা সেটি করতে পারেনি, তার মানে সরকার এটি চায়নি, ইউনূস সরকার এটি চায়নি, ইউনূস সাহেব এটি চাননি। এই কারণেই এর আগে যে দুবার ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ইউনূস সাহেব চেয়েছিলেন বা নীরবে থেকেছেন, যা হওয়ার হয়ে যাক, এরকম কিছু ঘটনা। তা না হলে কিন্তু এটা হতে পারত না। তিনি বলছেন যে একজন সশস্ত্র বাহিনীর সদস্য চাইলেই সবকিছু করতে পারে না। কথা সত্য, করতে পারা উচিত নয়, কিন্তু সেই সেনাবাহিনীর সদস্যরাই গত বছর এটি করেছে, সেটি স্বীকার করছেন আজকে প্রায় 16 মাস পরে এসে প্রফেসর ইউনূস। তিনি বলছেন তারা একটি সুশৃঙ্খল বাহিনী, যেখানে সর্বোচ্চ শৃঙ্খলা মেনে চলতে হয়। 2024-এ তারা কতটা শৃঙ্খলা মেনেছিল এই প্রশ্ন আমি নয়, ইতিহাসবিদরা করছেন, করতেই থাকবেন। অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে একজন সেনা সদস্য কি করতে পারে এই প্রশ্ন, আমি সেটা একটি সংবাদ ছাপা হয়েছে কাগজে, সেখান থেকে পড়ছি এবং আমার মতামতটি দিচ্ছি। তো তিনি বলছেন যে অভ্যুত্থানের মতো পরিস্থিতিতে একজন সেনা সদস্য কি করতে পারে। এখন কি করতে পারে এটি তো আসলে আমার জানবার কথা নয়, বুঝবার কথা নয়, তার বুঝবার কথা। মেধাবী মানুষ, পণ্ডিত মানুষ। কিন্তু সেনা সদস্যরা যে বিশৃঙ্খলা করেছে, নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে, এটির কিন্তু তিনি বিন্দুমাত্র সমালোচনা করেননি। কারণ এই সেনা সদস্যদের বিশৃঙ্খলা বা নীতির বাইরে গিয়ে কাজ করার সুফল ভোগী তিনি, হয়তো এ কারণেই। তিনি বলছেন যে আমি নিশ্চিত এ নিয়ে বিতর্ক আলোচনা হয়েছে, আছে বিতর্ক এবং বিতর্ক চলতে থাকবে। এবং এই যে বিতর্ক আছে বলছেন তিনি, আসলে এটি শুধু বলে এড়িয়ে যাওয়ার কথা নয়। গত কয়েক দশকে সেনাবাহিনী যা যেভাবে এগিয়েছে এবং 2024-এ যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে, যে কাজ তারা করেছে, আগামী কয় দশক লাগবে সেনাবাহিনীর এই বদনাম গোছাতে? এই প্রশ্নটি যদি করি, আমি জানি না কে কি উত্তর দিবেন। আপনারা বলুন যে বঙ্গবন্ধুকে যে হত্যার দায় এবং দাগ, এটি কি সেনাবাহিনী মুছাতে পেরেছে? সে 75-এর ঘটনা। প্রেসিডেন্ট জিয়াকে যে হত্যার দায় এবং দাগ, সেটি কি মুছেছে? পারবে? কখনো মনে হয় না। 2024-এর সরকার পতন আন্দোলনেও মানে সেনাবাহিনীর যে ভূমিকা,
ওই যে যেটি বললাম, এতদিন বিভিন্ন মিডিয়ায় পড়েছি, বিদেশি মিডিয়ায় যখন করেছে, ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনের বরাতে আমি একটি কন্টেন্ট করেছি, অনেকে বলেছেন ওরা তো বলবেই, ওরা তো এগুলো নিয়ে বাংলাদেশকে উচ্ছৃঙ্খল করবার জন্য ওরা উঠে পড়ে লাগে। এখন ইউনূস কেন এই কথাগুলো বলছেন, এই প্রশ্নটি কে করবে? যাই হোক, আমি বিশ্বাস করি এখন স্বয়ং প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলার পর এই অপবাদ গুজবে, কিন্তু আসলে গুজবে কিনা সেটিও কিন্তু আমি প্রশ্ন করতে চাই। মানে এটা কি এখন স্পষ্ট অপরাধ বা অভিযোগ হিসেবে উচ্চারিত হবে কিনা? এতদিন থেকে অপবাদের মতো ছিল। 2024 গণ আন্দোলনে সেনাবাহিনী আন্দোলনকারীদের পক্ষ নিয়েছে, সাংবিধানিক যে নীতি আদর্শ ওয়াদা শপথ এটি তারা রক্ষা করেনি, এটি বললেই অনেকের মন খারাপ হয়েছে। নাকি প্রফেসর ইউনূস চাচ্ছেন যে কৌশলে সেনাবাহিনীকে এতটা বিতর্কিত করতে, এতটা ভিলেন করে তুলতে, গণ অভ্যুত্থানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি এভাবে একটি সেনাবাহিনীর অনুষ্ঠানে গিয়ে বলার পরে এটি তাদেরকে ভিলেন বানানোর চেষ্টা ছাড়া আর কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় নিশ্চয়ই এর পিছনে কোনো একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা ছাড়া ইউনূস সাহেব কোনো কথা বলেন বলে আমার মনে হয় না। এবং এই যে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে যে বিভাজন তৈরি হবে তার এই কথাকে ঘিরে, সেটি আসলে কখনো মিটবে বলেও আমার মনে হয় না। তবে যে যাই বলুন না কেন, এই যে প্রশ্নগুলো আমি করছি, অন্যরা করছেন, অনেকের মনে আছে, এই প্রশ্নের জবাব সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ন্যায় নীতির স্বার্থে, ইতিহাসের স্বার্থে এটি তাদেরকে দিতে হবে এবং তাদেরকে স্বীকার করতে হবে সাংবিধানিক ওয়াদার বরখেলাপ করে তারা এটি সরকার পতনের আন্দোলনে আন্দোলনকারীদের সঙ্গে হাত মিলিয়েছিল। কারণ এটা না করে তো তারা সরকারকে বলতে পারতো যে আমরা আপনাকে আর সমর্থন দেব না, আপনি এই অন্যায় করেছেন, এই ভোটারবিহীন নির্বাচন করেছেন, আমরা এগুলো সমর্থন করি না, আমরা আমাদের জনগণের পক্ষে আমরা কথা বলবো, জাতির উদ্দেশ্যে তখন তারা কথা বলতেন। এরকম একটি ষড়যন্ত্রের অংশীদার হওয়ার পরে এটিকে মহান করে তুলবার আসলে কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না আর কি। তিনি বলছেন সেনা সদস্যরা এমন পরিস্থিতিতে করবে কি, ছাত্রদের সঙ্গে যুক্ত হবে নাকি সরকারের? গুরুত্বপূর্ণ কথা। প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই, এই কথাগুলোর সুরাহা হওয়া দরকার বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের অগ্রসর হওয়ার জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য। কি করেছে 2024 সেনাবাহিনী এটি আমরা জানি। এখন যখন সোশ্যাল মিডিয়ায় সেনা প্রধানকে নিয়ে ব্যঙ্গ ছবি দেখি, নানান ধরনের, আমি শব্দটি উচ্চারণ করতে চাই না, এটি আমাদের মাথাকে হেট করে। জানি না প্রফেসর ইউনূসকে এটি স্পর্শ করে কিনা, আন্দোলনকারীদের এটি স্পর্শ করে কিনা। আন্দোলনকারীরা এটি বুঝে বলেই তো আমার মনে হয় না, তারা এটি স্বীকার করে বলেও আমি বিশ্বাস করতে চাই না। তাদের আচরণে, তাদের বক্তৃতায়, তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমি এটা বিশ্বাস করি না। যাই হোক, তিনি বলছেন যে এই প্রশ্নে, মানে সেনাবাহিনী কোথায় যাবে, এই প্রশ্নে বিভক্ত হয়ে পড়ার কথা যে কারোর পক্ষে দাঁড়াবে। কিন্তু আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই, তাহলে নীতি নৈতিকতার কথা কে বলবে? আপনি তো একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, ওয়ার্ল্ড সেলিব্রিটি, আপনি এটি বলবেন না? আপনি সংবিধান কি বলে সেই আলোকে কথা বলবেন না? জানি না আসলে কে কি উদ্দেশ্যে কথা বলেন। তিনি বলছেন বাংলাদেশ একটি সৌভাগ্যবান দেশ যে আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রধানদের, কোট আনকোট, আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রধানদের নেতৃত্বে দেশের মানুষের পক্ষে প্রতিশ্রুত ছিল। প্রধান উপদেষ্টাকে বলতে চাই, কাল সকালে যদি এই সেনাবাহিনী এখন জনগণের যে অভিপ্রায়, জনগণের যে মতামত তার পক্ষে দাঁড়ালে 1 সেকেন্ড আপনি ক্ষমতায় থাকতে পারবেন কিনা, ভেবে কথা বলা দরকার। তিনি বলছেন যে যার কারণে বিগত শাসনের অবসান দ্রুত হয়েছে। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বলে এনাফ ইজ এনাফ, আমরা আর পারছি না স্যার, তাহলে কিন্তু সকল খেলা সাঙ্গ হয়ে যাবে। এ প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো যে অবশেষে স্বীকৃতি পেলেন জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান। কারণ আমরা দেখেছি গত 15-16 মাসে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার মান অভিমান বা তাদের একজন আরেকজনকে ফেলে দেওয়ার গুজব হতে পারে, কিন্তু আমরা শুনেছি এই গুজব হোক, গুঞ্জন হোক, এই যে প্রপাগান্ডা, এটিকে মিটিয়ে ফেলবার জন্য কারো পক্ষ থেকে, বরং 2-1 বার সেনাপ্রধান বলেছেন সব ঠিক আছে, কিন্তু ইউনূস সাহেব কিছু বলেননি, বরং তিনি চুপ থেকে মজাই নিয়েছেন বলে আমি বলবো আর কি। যাই হোক, এখন কি কারণে মানে ইউনূস ব্যস্ত হয়ে গেলেন সেনা প্রধানের বন্দনায় বা সশস্ত্র বাহিনীর বন্দনায়, এটি কিন্তু সকলের ভেবে দেখা দরকার। তিনি বলছেন
তবে এই অবসান সব সমস্যার সমাধান না, এটি নতুন আরো সমস্যা সৃষ্টি করে স্থিতিশীল হতে। কিন্তু বাংলাদেশ সৌভাগ্যবান যে তার দেশের সশস্ত্র বাহিনী দাঁড়িয়েছে, মানে তাদের পক্ষে দাঁড়িয়েছে, দেশের পক্ষে দাঁড়িয়েছে, ফলে আমরা সামনে এগিয়ে যেতে পেরেছি। জাতির সব আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করা গেছে। জানি না জাতির সব আশা আকাঙ্ক্ষা ইউনূস সাহেব বোঝেন কিনা, তার সরকার বোঝে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, তবু তিনি বলছেন কারণ কেন পেরেছেন আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করতে, কারণ সশস্ত্র বাহিনী তাদের পেছনে দাঁড়িয়ে আছে। এই দাঁড়াতে গিয়ে অথবা সশস্ত্র বাহিনী চুপ থাকতে গিয়ে জনগণের কাছ থেকে কতটা দূরে চলে গেছে, এটির জন্য যদি রেফারেন্ডাম করা হয়, হানা ভোট করা হয়, চমৎকার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ইউনূস এতদিন সেনাবাহিনীর পক্ষে দাঁড়াননি। ওই যে বললাম অনেক বিতর্ক হয়েছে, তিনি দাঁড়াননি, পাশে দাঁড়াতে আমরা দেখিনি। যখন একেবারেই মুখোমুখি অবস্থায়, যখন এরকম একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি হয়, প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে বাতিল করে দেবেন, অথবা সেনা প্রধান গিয়ে বলবেন এনাফ ইজ এনাফ, আপনাকেও চলে যেতে, এরকম পরিস্থিতি জনমনে হোক ভুল, সেটি শুধরানোর দায়িত্ব, জনগণকে সঠিক বার্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, সেটি সরকার করেনি। তাই আমার মনে হয় না, মানে যেভাবে সেনাবাহিনী সমালোচনার মুখে পড়েছে, মানুষ এবং সেনাবাহিনী এখন অলমোস্ট মুখোমুখি, একটা সাধারণ মানুষও সেনাবাহিনীকে নিয়ে এখন কুরুচিপূর্ণ কথা বলবার সাহস পায়। আপনারা দেখেছেন না 17 তারিখ 32 নম্বরে সেনাবাহিনীকে যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেরা চ্যালেঞ্জ জানিয়েছে, যেসব শব্দ উচ্চারণ করেছে আমি বলতে পারবো না, আমার রুচিতে বাধে। তারা বলেছে আমার ট্যাক্সের টাকা যার বেতন ভাতা হয় তারা এইটা করে, তারা এই সেই নুন খায় গুণ গায় না, আরো অনেক প্রাণীর সঙ্গে নাম মিলিয়ে কথা বলেছে। তখন অধ্যাপক ইউনূস চুপ করে থাকেন কেন? এর আগে আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে যে কি আসাদুজ্জামান ফুয়াদ নামে একজন আছে, আরেকজন কি হাদি, এরা যখন সেনাবাহিনীকে বকাঝকা করেছে, গালমন্দ করেছে, নানান কটু কথা বলেছে, নানান ধরনের চ্যালেঞ্জ করেছে, মানে সেনানিবাসের দেয়াল ইট খুলে নিয়ে যাওয়ার কথা, ডিজিএফআই ইট খুলে নিয়ে যাওয়ার কথা বলেছে, ওয়াকার সাহেব এটিকে সন্তান সম বলে এড়িয়ে গেছেন। ভেতরের রহস্য কি জানি না। ইউনূস সাহেব তো কোনো কথা বলেননি। আজকে তিনি হঠাৎ করে কেন এত সেনা প্রধানের, সশস্ত্র বাহিনীর এত দরদি হয়ে উঠলেন, আসলে এটি আমার কাছে বোধগম্য নয়। কারণ তিনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রধান উপদেষ্টার পাশাপাশি এটা তো তার দায়িত্ব ছিল। তার মন্ত্রণালয়ের অধীন তার একটি বিভাগের সংস্থার প্রধানদেরকে নিয়ে এভাবে কথা বলবে, এটি তো আসলে তার সহ্য করা উচিত হয়েছে কিনা আমি জানি না। তিনি বলছেন বাংলাদেশের এই উত্তরণের মুহূর্তে, যেটাকে আমরা বারবার বলছি একটি নতুন বাংলাদেশের রূপান্তর, এ সময় আপনাদের এখানে অবস্থান খুবই গৌরবের। মানে সেনা বাহিনীর সদস্যদের অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে বলছেন আপনাদের এখানে অবস্থান খুবই গৌরবের, আমরা যা যা করছি সেটা খোলা চোখে দৃশ্যমান। হ্যাঁ, এই জায়গায় আমি ওনার সঙ্গে একমত। যা যা ঘটছে খোলা চোখে দৃশ্যমান। কি দেখছি? বেকারত্ব বেড়েছে। কি দেখছি? দারিদ্র হার সাম্প্রতিক অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। চালু শিল্প কলকারখানা অসংখ্য বন্ধ হচ্ছে প্রতিদিন, এটি প্রায় বলতে পারেন বন্ধ হচ্ছে, প্রতিদিন রেকর্ড তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমে যাচ্ছে, চ্যালেঞ্জ বাড়ছে, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, ঝুঁকির মুখে পড়েছে, শিক্ষা ব্যবস্থা তো লাটে উঠেছে, মব সন্ত্রাস বিশ্ব রেকর্ড করলো বলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেওয়ার কথা বলতেই চাই না, চুরি ডাকাতি খুন ধর্ষণ এগুলো গণমাধ্যমে চোখ বুলালেই কিন্তু আপনার চোখ ব্যথা করতে থাকবে। সংখ্যালঘু নির্যাতনের কথা যতই অস্বীকার করা হোক, সেই মাত্রায় না হলেও মাঝে মধ্যে কিছু ঘটনা কিন্তু আমাদের মাথা হেট করে দেয়, এটি নিয়ে কিন্তু সরকার কিছু বলে না। একমাত্র রেমিটেন্স ছাড়া অর্থনীতির প্রতিটি সূচকেই নিম্নমুখী প্রবণতা অব্যাহত, এটি আসলে আমরা এখন দেখছি। এছাড়া কি দেখতে পাচ্ছি? সবচেয়ে বড় আমরা যেটা দেখতে পাচ্ছি, লালদিয়া টার্মিনাল নির্মাণ এবং ব্যবস্থাপনা, পানগাঁও টার্মিনালের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে জেদ এবং বাস্তবায়নের সুচতুর ক্ষিপ্রতা, মানে অতি তড়িঘড়ি করে, এটি আমরা দেখতে পাচ্ছি। এটিই তো তিনি বলতে চেয়েছেন। তারপরে সেন্ট মার্টিন করিডোর নিয়ে কি কোনো সত্যিকার ঘটনা কেউ জানে না, জনগণ জানে না। সরকার কিন্তু এই বিষয়গুলো নিয়ে যত প্রশ্নই উঠুক চুপ করে থাকে। এমনও শোনা যাচ্ছে আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর, এগুলো নাকি বিদেশিদের ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে সরকার কাজ করছে। আসলে এই সরকার তো বিদেশিদের সরকার, বিদেশিদের চাওয়া পাওয়ার সরকার। ফলে এই সরকার বিদেশিদের ছাড়া কোনো কাজ করতে পারে বলে এটি মনে করে না। যতই তারা বলুক আমরা এই দেশটিকে এই করব সেই করব, বিদেশিরা এখানে আসবে, আসলে কথা ঠিক আছে, ভিন্ন ফরম্যাটে আসবে, এটি হয়তো তিনি বলেন না।
তিনি বলছেন যে দেশের কি অবস্থা ছিল সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন, সেনাবাহিনীর এই উপস্থিত যে সেনা সদস্যরা কর্মকর্তারা ছিলেন এটি বলছেন। এটির উত্তরে কি বলবো যে আমরা জানি, সকলেই এখন বলছেন এখনকার চেয়ে ভালো ছিল। এই কথা শুনলে হয়তো সরকারের মন খারাপ হয়। তিনি বলছেন তরুণরা বিপ্লবী হয়েছিল, রক্ত দিয়েছে, বুলেটের বিরুদ্ধে বুক পেতে দিয়েছে, এর ফলে এই শাসন আমলের অবসান হয়েছে, মানে শেখ হাসিনার শাসন আমলের অবসান হয়েছে এবং নতুন একটা দেশের সূচনা হয়েছে। নতুন আসলে হচ্ছে অনেক কিছুই, কিন্তু ভালো কিছু কি হচ্ছে? যারা রক্ত দেয়নি তারাই তো এখন ক্ষমতার মজা নিচ্ছে, এটি তো আমরা দেখতে পাচ্ছি। এবং তিনি বলছেন এটি কি শুধু বাংলাদেশের, তিনি বলছেন গুরুত্বপূর্ণ কথা, এটি শুধু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নয়, এটি বৈশ্বিক আকাঙ্ক্ষা। মানে দর্শক, জানি না আপনারা এটি শুনেছিলেন কিনা এর আগে, এই বাংলাদেশের গতবারের পরিবর্তন বৈশ্বিক আকাঙ্ক্ষা ছিল কিনা। ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সহ কতিপয় পশ্চিমা কূটনীতিকের ষড়যন্ত্র ছিল, তাদের এজেন্ডা ছিল। তো সেই এজেন্ডার প্রতিভূ কে এখন? তিনি বলছেন যে বৈশ্বিক আকাঙ্ক্ষা ছিল, এই কথা আমি একমত, তাকে স্যালিউট জানাই, ঠিক বলেছেন আপনি। কিন্তু আমি অবাক হচ্ছি ইউনূস সাহেব হঠাৎ এসব কথা স্বীকার করছেন কেন? এবার তার টার্গেটটা কি, মানে সামনে আসলে তিনি কি করতে চান সেটি আসলে জানার কথা। এবং সবচেয়ে দামি কথা তিনি বলেছেন এই অনুষ্ঠানে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসব মুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন, এটি তিনি মন্তব্য করেছেন। মানে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, সেনাবাহিনীকে হিসাবের মধ্যেই কখনো কখনো তিনি রাখেন বলে মনে হয় না, সেই তিনি আবার সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করছেন। এখন আসলে নির্বাচন হবে কিনা এটি নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে, সন্দেহ রয়েছে, অবিশ্বাস রয়েছে। আমি এখনো বিশ্বাস করি না নির্বাচন হবে। আর সর্বোপরি 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে আমরা এটি মানি না, এটি প্রতিশোধের ইচ্ছা থেকে করা হয়েছে এবং আমরা আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা যদি প্রত্যাহার করা না হয় আমরা নির্বাচন প্রতিহত করব। আওয়ামী লীগকে নির্বাচনে অংশীদার হতে না দিলে, অংশ নিতে না দিলে তারা এটি বাধা দিবেন, প্রতিবাদ করবেন। তা আমি তো দেখছি প্রফেসর ইউনূসের সামনে বা ওনার মুখে জবাবটা তৈরি হয়ে আছে। নির্বাচন দেবেন না, বলবেন যে না, ওই আওয়ামী লীগ এবং তার দোসররা, পতিত স্বৈরাচাররা, পতিত অমুকরা, তাদের ভাষায় এগুলো বলবেন যে তাদের কারণে আসলে নির্বাচনটি করতে পারিনি বা করছি না। আসলে নির্বাচনটি তিনি করবেন না, নির্বাচন করবার কোনো চিন্তা তার মনের মধ্যে আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। দর্শক, এটি ছোট্ট সংবাদ, কিন্তু অনেক কথাই বললাম, কারণ এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কারণে কথাগুলো বললাম, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।